To disturb the democratic process. 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে হত্যাকাণ্ডের শিকার হন রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। চট্টগ্রামের সেনা বিদ্রোহ দমন ও সেনা হেফাজতে জেনারেল মঞ্জুরকে গুলি করে হত্যা। সামরিক আদালতে বিদ্রোহী সেনা কর্মকর্তাদের বিচার হলেও জিয়া হত্যার নেপথ্যে নায়করা ৪৫ বছরেও চিহ্নিত হয়নি। চট্টগ্রামের তৎকালীন জেলা প্রশাসক জিয়াউদ্দিন এম চৌধুরীর লেখা বই ২ জেনারেলের হত্যাকাণ্ড ১৯৮১-এর ব্যর্থ সামরিক অভ্যুত্থানে উঠে আসা এই দৃশ্য শুধু একজন প্রত্যক্ষদর্শীর স্মৃতি নয়, এটি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার ইতিহাসের আরেক নির্মম চিত্র। তবে সে ঘটনার নেপথ্যের সবকিছু ৪৫ বছরেও স্পষ্ট হয়নি। জিয়া হত্যার পর সামরিক আদালতে বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে সেনা কর্মকর্তাদের বিচার দ্রুত শেষ করা হয়। ১৩ জন সেনা কর্মকর্তার ফাঁসি কার্যকর হয়, অন্যদের বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়া হয়, কিন্তু বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন কখনো শেষ হয়নি। মাত্র ২ সপ্তাহ আগে প্রেসিডেন্ট জিয়া কক্সবাজারে সেনা মহড়া দেখতে এসেছিলেন। তখন ৩০ মে আবার চট্টগ্রামে আসবেন এমন কোনো ইঙ্গিত স্থানীয় প্রশাসন পায়নি। পরে হঠাৎ জানানো হয় রাষ্ট্রপতি জরুরি রাজনৈতিক কারণে চট্টগ্রাম আসছেন, তিনি থাকবেন মাত্র একদিন। সফরটি রাজনৈতিক হওয়ায় কোনো সরকারি কর্মসূচি রাখা হয়নি। প্রেসিডেন্ট এলে সাধারণত চট্টগ্রামের ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এম.এ. মঞ্জুর বিমানবন্দরে থাকতেন, কিন্তু সেদিন তিনি ছিলেন না। তার জায়গায় ছিলেন ব্রিগেডিয়ার আজিজ। মঞ্জুরের অনুপস্থিতি তখনই অস্বাভাবিক বলে মনে হয়েছিল। অ্যান্থনি মাসকারেনসাস তার বাংলাদেশ আ লিগেসি অব ব্ল্যাড বইয়ে জিয়া হত্যাকে শুধু একটি বিচ্ছিন্ন সামরিক হামলা হিসেবে দেখেননি। তার বয়ানে এর পটভূমিতে ছিল স্বাধীনতার পর সেনাবাহিনীর ভেতরে জমে থাকা অসন্তোষ, মুক্তিযোদ্ধা ও পাকিস্তান ফেরত কর্মকর্তাদের মনস্তাত্ত্বিক দূরত্ব, পদায়ন পদোন্নতি নিয়ে ক্ষোভ, জিয়ার ক্ষমতাকেন্দ্রিক শাসন এবং চট্টগ্রামে মঞ্জুরকে ঘিরে তৈরি হওয়া অস্থিরতা। মঞ্জুর তখন চট্টগ্রামের ২৪ পদাতিক ডিভিশনের জিওসি। তিনি মুক্তিযুদ্ধের বীর উত্তম খেতাবপ্রাপ্ত সেনা কর্মকর্তা। মাসকারেনহাসের বর্ণনায় মঞ্জুরকে ঢাকার ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে বদলি করা এবং তার ঘনিষ্ঠ কয়েকজন মুক্তিযোদ্ধা কর্মকর্তার ক্ষোভ বিদ্রোহকে দ্রুততর করে। লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান সহ কয়েকজন কর্মকর্তা জিয়াউর রহমান ও ঢাকার সেনা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষুব্ধ ছিলেন বলে তার বিবরণে উঠে আসে। তবে জিয়াউদ্দিন এম চৌধুরী তাঁর বই ও সাক্ষাৎকারে বলেছেন, জিয়া ও মঞ্জুর দুজনকেই তিনি কাছ থেকে দেখেছেন। তার ধারণা, মঞ্জুরের মূল ক্ষোভ ছিল সেনাপ্রধান এইচ.এম. এরশাদের প্রতি। জিয়ার সঙ্গে তার সম্পর্ক খারাপ ছিল বলে তার মনে হয়নি। জিয়া হত্যার সঙ্গে মঞ্জুর সরাসরি জড়িত ছিল কিনা সে বিষয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন। এই ভিন্ন মূল্যায়নই জিয়াউর রহমান হত্যার ইতিহাসকে আরও জটিল করে তোলে। ৩০ মে জিয়া হত্যার পর চট্টগ্রাম ক্যান্টনমেন্টে যুদ্ধাবস্থা তৈরি হয়েছিল। ৩১ মে সেখানে বিভক্তি দেখা দেয়। সেনা বিদ্রোহ দ্রুত ভেঙে পড়ে। অনেক কর্মকর্তা ও সৈনিক বিদ্রোহীদের পক্ষ ত্যাগ করে অস্থায়ী রাষ্ট্রপতি সাত্তারের সরকারের প্রতি আনুগত্য জানাতে শুরু করেন। ৩১ মে রাতে মেজর জেনারেল মঞ্জুর চট্টগ্রাম সেনানিবাস ছাড়েন। সঙ্গে ছিলেন স্ত্রী, ৪ সন্তান ও কয়েকজন সামরিক কর্মকর্তা। এর মধ্যে ছিলেন তাঁর নিরাপত্তা কর্মকর্তার দায়িত্বে থাকা মেজর রেজাউল করিম। তিনি ২০২৪ সালে প্রথম আলোকে এ সংক্রান্ত বর্ণনায় বলেছেন, তাঁদের গাড়ির বহর চট্টগ্রাম হাটহাজারী এলাকা হয়ে খাগড়াছড়ি যাওয়ার জন্য কিছু দূর অগ্রসর হয়ে একটি পাহাড়ি এলাকায় পৌঁছানোর পর সামনে গোলাগুলির শব্দ শুনতে পান তারা। তখন তারা লক্ষ্য করেন সামনে কিছু সৈন্য পাহাড়ের দিকে ছোটাছুটি করছে। সে সময় জেনারেল মঞ্জুর গাড়ি ঘুরিয়ে ফেলার নির্দেশ দেন, কিন্তু তাদের বহনকারী গাড়িটি হঠাৎ বিকল হয়ে পড়ে। তখন তারা অন্য একটি গাড়িতে করে পেছনের দিকে চলে আসেন। সেখানে তারা কর্নেল মতিউর রহমান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। রাস্তায় ওই গোলাগুলির সময়ে কর্নেল মতিউর রহমান নিহত হন বলে রেজাউল করিমের ধারণা। রেজাউল করিমের ভাষ্য অনুযায়ী জেনারেল মঞ্জুর ও তার পরিবারের সদস্যদের নিয়ে বিকল গাড়ি ফেলে রেখে তারা একটি গ্রামে হাঁটা শুরু করেন। এলাকাটিতে চা বাগান ছিল। জেনারেল মঞ্জুর তখন চা বাগানের এক কুলির বাড়িতে যান, কারণ তার সন্তানেরা ছিল ক্ষুধার্ত। সেখানে জেনারেল মঞ্জুরের সন্তানদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। রেজাউল করিম বলেন, তারা যখন খেতে বসেছিলেন তখন হঠাৎ কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনতে পাই।
তখন আমরা লক্ষ্য করলাম বেশ কিছুটা দূরে পাহাড়ি এলাকায় খাকি পোশাকের পুলিশ দেখা যাচ্ছে। তখন জেনারেল মঞ্জুর বললেন যে আমি পুলিশের কাছে স্যারেন্ডার করব। পুলিশ সদস্যরা তখন সামনের দিকে এগিয়ে আসছিলেন। তখন জেনারেল মঞ্জুর জঙ্গলের ভেতরে দাঁড়িয়ে যান। মঞ্জুর পুলিশের কাছে আত্মসমর্পণের পর তার স্ত্রী, সন্তান, রেজল সহ তাদের হাটহাজারী থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে জেনারেল মঞ্জুর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন, কিন্তু পুলিশ কর্মকর্তারা বললেন যে সাংবাদিকদের সঙ্গে কথা বলা যাবে না। থানার বাইরে হাজারো মানুষের ভিড়। কিছুক্ষণ পর একজন সামরিক ক্যাপ্টেন ও সশস্ত্র সৈন্যদল আসে। তারা দাবি করে মঞ্জুর সামরিক কর্মকর্তা, তাই তাকে সেনাবাহিনীর হাতে তুলে দিতে হবে। অন্যদিকে মঞ্জুর পুলিশ হেফাজতে জেলে যেতে চান, সেনানিবাসে যেতে রাজি নন। ঢাকায় যোগাযোগ করা হয়। বিচারপতি সাত্তার সিদ্ধান্ত নেওয়ার আগে সেনাপ্রধান এরশাদের সঙ্গে কথা বলবেন বলে জানান। শেষ পর্যন্ত মঞ্জুরকে সেনা সদস্যদের হাতে তুলে দেওয়ার নির্দেশ আসে। জিয়াউদ্দিনের বর্ণনায় অপেক্ষমান সেনারা থানা হাজত থেকে মঞ্জুরকে বাইরে আনে, তাকে বেঁধে জিপে তোলে। তার স্ত্রী, সন্তানদের আলাদা জিপে তোলা হয়। চট্টগ্রাম সেনানিবাসে মঞ্জুরকে নেওয়ার পরপরই গুলি করে তাকে হত্যা করা হয়। তার মৃত্যু জিয়া হত্যাকাণ্ডের সবচেয়ে বড় অমীমাংসিত অধ্যায়গুলোর একটি। কারণ মঞ্জুর জীবিত থাকলে তিনি আদালতে কি বলতেন, হত্যাকাণ্ডের পরিকল্পনা সম্পর্কে কি তথ্য দিতেন, তার নিজের ভূমিকা কিভাবে ব্যাখ্যা করতেন, সবই অজানা থেকে যায়। জিয়া হত্যার পর সামরিক আদালতে বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে সেনা কর্মকর্তাদের বিচার দ্রুত শেষ করা হয়। ১৩ জন সেনা কর্মকর্তার ফাঁসি কার্যকর হয়। অন্যদের বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়া হয়, কিন্তু বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন কখনো থামেনি। পুরো ঘটনার রাজনৈতিক সামরিক নেপথ্য কারণ অনুসন্ধান করা হয়নি। সামরিক আদালত শাস্তি দিয়েছে, কিন্তু ইতিহাসের সব প্রশ্নের উত্তর দেয়নি। জিয়াউদ্দিন এম চৌধুরী বলেছেন, জিয়া হত্যাকাণ্ড নিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি ও সামরিক তদন্ত কমিটি গঠিত হয়েছিল। দুই কমিটি তার বক্তব্য নেয়, কিন্তু বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি। সেই অপ্রকাশিত প্রতিবেদন মঞ্জুরের অকাল মৃত্যু এবং দ্রুত সামরিক বিচার, এই তিনটি বিষয় জিয়া হত্যার ঘটনাটিকে আরও রহস্যময় করে রেখেছে। বাংলার জানালায় জহিরুল ইসলাম।